দেখো তোমাদের আজকে আলোচনা হবে পরীক্ষামূলক কৌশল। আগে অবজারভেশন কৌশলগুলো হয়েছে, পরীক্ষামূলক কৌশল বা এক্সপেরিমেন্টাল টেকনিক। তো এটা ওটা মূল্যায়নের কৌশল। এক্ষেত্রে এখানে শিক্ষার্থী কোনো বিষয় সম্পর্কে কাজ করানোর প্রকৃতি গুণগত মান বিশ্লেষণ করে শিক্ষার্থী তথ্য সংগ্রহ করে। তবে পরীক্ষামূলক কৌশলে তথ্য সংগ্রহ করার জন্য উপকরণ হিসাবে টুল হিসাবে অভিক্ষা টুল হিসাবে অভিক্ষা ব্যবহার করা হয়। অভিক্ষা দু ধরনের, একটা মনোবৈজ্ঞানিক অভিক্ষা বা সাইকোলজিক্যাল টেস্ট, আর একটা হচ্ছে শিক্ষাগত অভিক্ষা বা এডুকেশনাল টেস্ট। সাইকোলজি টেস্ট মানে কি, মানে তার মানসিক অবস্থা, বিভিন্ন মানসিক অবস্থা, তার বুদ্ধি হতে পারে, তার হচ্ছে আগ্রহ হতে পারে, তার প্রক্ষোভ হতে পারে, ঠিক আছে, আরও প্রবণতা হতে পারে। এই যে বিভিন্ন রকম মানসিক অবস্থা, এগুলো পরিমাপের জন্য যে টেস্ট অভিক্ষা ব্যবহার করা হয় তাকে বলে মনোবৈজ্ঞানিক অভিক্ষা বা সাইকোলজিক্যাল টেস্ট। ফ্রিম্যান বলছে সাইকোলজিক্যাল টেস্ট ইজ এ স্ট্যান্ডার্ডাইজ instrument designed to measure objectivity one or more aspect of total personality by means of simple of verbal and non-verbal response or by means of other behavior। মানে নৈর্ব্যক্তিক সমগ্র ব্যক্তিসত্তার এক বা একাধিক বৈশিষ্ট্য বাচনিক, অবাচনিক বা অন্য কোনো আচরণ দ্বারা পরিমাপের আদর্শায়িত যন্ত্রই হলো মনোবৈজ্ঞানিক অভিজ্ঞতা। মানে কোনো শিক্ষার্থী তার ব্যক্তিসত্তা বা ব্যক্তিত্ব পরিমাপের জন্য যে বাচনিক বা অবাচনিক, বাচনিক মানে যেখানে ভাষা ব্যবহার করা হয়েছে, অবাচনিক মানে যেখানে ভাষা ব্যবহার করা নেই, এরাও সেখানে কিছু কাজ দেওয়া হয়েছে। বাচনিক মানে কিছু ভাষার কিছু প্রশ্ন তার উত্তর দিতে হবে, অবাচনিক মানে যেখানে কোনো প্রশ্ন উত্তরের ব্যাপার নেই, কিছু অ্যাক্টিভিটিস, কিছু কাজ দেওয়া হবে, তার ভিত্তিতে পরিমাপ করা হবে। এটা হচ্ছে মনোবৈজ্ঞানিক অভিক্ষা। যেমন ধরো বুদ্ধির অভিক্ষা একটা মনোবৈজ্ঞানিক অভিক্ষা, ইন্টেলিজেন্স টেস্ট। হ্যাঁ, এটা বাচনিক আছে, অবাচনিক আছে, প্রশ্নের উত্তর দেওয়ার ব্যাপার আছে, আবার এমনি কোনো কাজ দেওয়া আছে, ঠিক আছে। এটা তেমনি অন্য অন্য যেগুলো হয়, যেমন ধরো তোমার হচ্ছে আগ্রহের অভিক্ষা, আগ্রহ, ইন্টারেস্ট ইনভেন্টরি, ঠিক আছে, ইন্টারেস্ট টেস্ট। তারপরে ধরো তোমার হচ্ছে প্রবণতার অভিক্ষা। হ্যাঁ, এরা বিভিন্ন রকম অভিক্ষা হয় যার সাহায্যে শিক্ষার্থীদের যে ব্যক্তিসত্তা বা মনের যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আমরা কিন্তু জানতে পারি। এটা হচ্ছে মনোবৈজ্ঞানিক অভিক্ষা। বিভিন্ন মানসিক বৈশিষ্ট্য পরিমাপ হয়, এটা আগে বললাম, যেমন বুদ্ধির অভিক্ষা, ব্যক্তিত্বের অভিক্ষা, মনোভাবের অভিক্ষা, আগ্রহের অভিক্ষা প্রভৃতি। অভিক্ষা দেখো এখানে সুন্দরভাবে ছকের সাহায্যে বোঝানো হয়েছে। মনোবৈজ্ঞানিক অভিক্ষা, বুদ্ধির অভিক্ষা, ব্যক্তিত্বের অভিক্ষা, প্রবণতার অভিক্ষা, আগ্রহের অভিক্ষা, মনোভাবের অভিক্ষা, সৃজনশীলতার অভিক্ষা প্রভৃতি। শিক্ষাগত অভিক্ষা, লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা, বস্তুধর্মী। আচ্ছা, এখানে দেখো এগুলো হচ্ছে সব মনোবৈজ্ঞানিক অভিক্ষা। বুদ্ধির অভিক্ষা মানে বুদ্ধি পরিমাপ, ব্যক্তিত্বের অভিক্ষা মানে পার্সোনালিটি পরিমাপ, প্রবণতার অভিক্ষার সাহায্যে প্রবণতা পরিমাপ করা হয়, আগ্রহ সাহায্যে আগ্রহ পরিমাপ করা হয়, মনোভাবের সাথে মনোভাব পরীক্ষা করা হয় অভিক্ষার সাহায্যে, সৃজনশীলতা যে একটা বৈশিষ্ট্য সেটা প্রয়োজন, নতুন কিছু করার যে ইচ্ছা, এটা হচ্ছে সৃজনশীলতা বলে, এটা এর অভিক্ষা আছে। এবার শিক্ষাগত অভিক্ষা দেখো লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা, আমরা জানি এগুলো। লিখিত দু ধরনের, বস্তুধর্মী অভিক্ষা মানে যেগুলো সব ছোট প্রশ্ন উত্তর, মানে যেগুলো একটাই উত্তর, ওগুলো বস্তুধর্মী বলে। আর রচনাধর্মী, যে প্রশ্নটা বড় আকার নিজের ভাষায় লেখা যায়, সেটা হচ্ছে রচনাধর্মী পরীক্ষা। এদের আবার তিন ভাগ: আদর্শায়িত, নির্ণায়ক, শ্রেণীকক্ষে আয়োজিত। আদর্শায়িত মানে যে পরীক্ষা বা অভিজ্ঞাপত্রটি, যে অভিক্ষা বা পরীক্ষার প্রশ্নপত্র তৈরি সমস্ত রকম নিয়ম মেনে তৈরি করা হয় তাকে বলে আদর্শায়িত অভিক্ষা, ঠিক আছে। যে প্রশ্নপত্র অভিক্ষা বা প্রশ্ন তৈরির সমস্ত রকম নিয়ম কানুন যেগুলো আছে সেইগুলো মান্য করে তৈরি করা হয় তাকে বলা হয় আদর্শায়িত অভিক্ষা বা স্ট্যান্ডার্ডাইজ টেস্ট। নির্ণায়ক অভিক্ষা কি? শিক্ষার্থীর কোনো দুর্বলতা বা সফলতা না হওয়ার কারণ নির্ণয়ের জন্য নির্ণায়ক অভিক্ষা। শ্রেণীকক্ষে আয়োজিত পরীক্ষা মানে শিক্ষক নিজের মতো করে একটা প্রশ্ন তৈরি করে নিল, এটা তো শ্রেণীকক্ষে আয়োজিত পরীক্ষা। এবার দেখো এই যে আমরা দেখলাম যে মনোবৈজ্ঞানিক অভিক্ষা বলো আর শিক্ষাগত অভিক্ষা হলো, এই অভিক্ষাগুলো কিন্তু
তোমার হচ্ছে কিছু বৈশিষ্ট্য থাকে, হ্যাঁ, যে বৈশিষ্ট্যর সাহায্যে অভিক্ষাগুলিকে আমরা বলতে পারি যে এগুলো আদর্শায়িত অভিক্ষা, ঠিক আছে। যে বৈশিষ্ট্যগুলো থাকলে বলবো, কি বলবো আমরা, যে অভিক্ষাগুলো বা প্রশ্নগুলো আদর্শায়িত বা স্ট্যান্ডার্ডাইজড। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে নির্ভরযোগ্যতা বা রিলায়েবিলিটি। পরীক্ষায় রিলায়েবিলিটি অবশ্যই আরেকটা আছে যথার্থতা বা যথার্থতা, একটা হচ্ছে ভ্যালিডিটি, আর একটা হচ্ছে নির্ভরযোগ্যতা বা রিলায়েবিলিটি, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট। এখান থেকে একটা প্রশ্ন আসেই পরীক্ষায়, এখান থেকে একটা প্রশ্ন দেখবে প্রত্যেক বছরে অল্টারনেটিভলি এখানে প্রশ্ন আসে, ঠিক আছে। সালের কোশ্চেন ফলো করলে, আমি বারবার তোমার সালের কোশ্চেন ফলো করতে বলি, এরকম প্রশ্ন দেবে। এবছর নির্ভরযোগ্যতা এসে গেলে পরের বছর ভ্যালিডিটি আসে, ভ্যালিডিটি এলে নির্ভরযোগ্যতা আসবে। এই দুটো একটা অল্টারনেটিভ একটা প্রশ্ন আসে, আসার প্রবল সম্ভাবনা তোমরা দেখবে, ঠিক আছে। প্রশ্নপত্র দেখলে তোমরা বুঝতে পারবে নির্ভরযোগ্যতা জিনিসটা কি। এরা একটা প্রশ্নের বৈশিষ্ট্য, একটা আদর্শ প্রশ্নের একটা বৈশিষ্ট্য। ধরো একটা প্রশ্ন করা হয়েছে, শিক্ষার্থী অনুমানের ভিত্তিতে উত্তর দিয়েছে, সেই অনুমান সঠিক হলো, ভালো স্কোর পেলো। এক্ষেত্রে শিক্ষার পার্থক্য অপেক্ষাকৃত প্রকৃত সম্পাদন ক্ষমতা ও পারদর্শিতা আশ্চর্যযোগ্য পরিমাণ। মানে ধরো একটা প্রশ্ন করা হলো যেখানে শিক্ষার্থী আন্দাজে উত্তর দিল, ফলে সে ভালো স্কোর পেল। এটা কিন্তু সঠিকভাবে কিন্তু পরিমাপের পদ্ধতি হলো না। আর এখানে ধরা যাক শিক্ষার্থী অভিজ্ঞার অন্তর্গত অভিজ্ঞতাগুলির উত্তর জানা থাকলেও পরে জটিল ভাষা ও সার্থক বিবৃতির জন্য অনিচ্ছাকৃত ভুল উত্তর জানে। আর এখানে দেখা যাচ্ছে যে শিক্ষার্থী উত্তর জানে কিন্তু প্রশ্নপত্র এত কঠিন হয়েছে বা ভাষা এত কঠিন জটিল হয়েছে যে সে ভুল উত্তর দিয়েছে। এক্ষেত্রেও সঠিকভাবে কিন্তু হলো না, ঠিক আছে। এই শিক্ষার্থী সমগ্র পাঠ্য নিবেদন কিছু পাঠ করেছে এবং ভাগ্যবশত অভিজ্ঞার বেশিরভাগ পর্যন্ত সেখানে থেকেই আশায় প্রকৃত। আবার কে যা দেখবে যে একটা শিক্ষার্থী কিছুটা অংশ পাঠ করেছে এবং দেখলেও যে কপাল ভালো, সেখান থেকে বেশি প্রশ্ন এসছে, ফলে সে প্রশ্নের উত্তর কিন্তু পারল। এই যে তিনটে ভাবে হতে পারে, হ্যাঁ, কোনোটা হয়তো আন্দাজে উত্তর দিয়েছে, কোনোটা হয়তো পারেনি, মানে প্রশ্ন জটিলতার জন্য পারেনি উত্তর দিতে, আবার কোনোটা সাজেস্টিভ পড়েছিল বলে পেরেছে, ঠিক আছে। এই তিনটে কিন্তু ঠিকমতো কিন্তু প্রশ্ন, সঠিক প্রশ্ন, আদর্শ প্রশ্ন বলা যাবে না, কারণ এক্ষেত্রে নির্ভরযোগ্যতা নেই, ঠিক আছে, নির্ভরযোগ্য ঠিকঠাক নেই। তাহলে নির্ভরযোগ্য কি কাকে বলে? যদি কোনো শিক্ষাগত বা মনোবৈজ্ঞানিক অভিজ্ঞতা দ্বারা একই শিক্ষার্থী একই বৈশিষ্ট্য প্রায় একই পরিস্থিতিতে একাধিকবার পরিমাপ করলে একই ফল পাওয়া যায়, সেই অভিজ্ঞাটিকে নির্ভরযোগ্য বলা যায়। কী ব্যাপারটা? ধরো একটা অভিজ্ঞাপত্র, একটা প্রশ্নপত্র তৈরি করা হয়েছে, এইটা একজন শিক্ষার্থীর ওপরে একাধিকবার প্রয়োগ করা হচ্ছে, প্রথমে প্রয়োগ করা হলো, যার রেজাল্ট পেল, পরবর্তী নির্দিষ্ট সময় ব্যবধান আবার সেইটা প্রয়োগ করা হলো সেই শিক্ষার্থীর ওপরে, একই বাইরের রেজাল্ট হলো, আবার পরবর্তীকালে আবার সেইটা প্রয়োগ করা হলো সেই শিক্ষার্থীর উপরে, একই প্রায় রেজাল্ট হলো। এই যে একই রেজাল্ট হচ্ছে, এই রেজাল্ট হচ্ছে মানে কি রিলায়েবিলিটি, এটাকে বলছে নির্ভরযোগ্যতা। যে একই প্রশ্ন একজন শিক্ষার্থীর উপরে বা একাধিক শিক্ষার্থীর উপরে বারবার প্রয়োগ করার ফলে পরীক্ষার যে ফলাফলটা প্রায় একই হচ্ছে, ঠিক আছে, প্রায় একই রকম হচ্ছে। এইরকম যদি হয়, এরকম যদি ঘটে, সেই প্রশ্নটাকে বলা হবে বা অভিজ্ঞতাকে বলা হবে নির্ভরযোগ্য, তার নির্ভরযোগ্যতা আছে বা রিলায়েবিলিটি আছে, ঠিক আছে, এইটা বলতে পারবো। যেমন ধরো সাপোজ ধরো আমরা যখন কোনো যে কোনো যদি প্রোডাক্ট আমরা ইউজ করি, যদি আমরা কোনো রেপুটেড কোম্পানির প্রোডাক্ট ইউজ করি, তা দেখবে সেই কোম্পানির প্রোডাক্টটা কিন্তু বারবারই যতবার তুমি ইউজ করবে, যতবার কিনবে, দেখবে লাস্টিং প্রায় একই রকম হবে। ধরো কোনো গেঞ্জি বা কোনো জামা কাপড় যদি আমরা রেপুটেড কোম্পানির কিনি, হয়তো প্রথম থেকে একবার কিনলাম, সেটা 5 বছর চললো বা 2 বছর চললো বা 1 বছর চললো কন্টিনিউ, আবার একই জিনিস আবার নষ্ট হয়ে গেছে বলে আবার পুনরায় কিনলাম, সেও 1 বছর কি 2 বছর চললো। এরা যদি কন্টিনিউ যতবার কিনবো যদি একই ফলাফল পাওয়া যায়, তাহলে বলতে হবে ওই প্রোডাক্টটার নির্ভরযোগ্যতা আছে বা রিলায়েবিলিটি আছে। প্রশ্নের ক্ষেত্রে তাই। তাহলে যে প্রশ্নটা বারবার শিক্ষার্থীর প্রয়োগ করা হবে এবং একই ফল পাওয়া যায়, সেটাকে কি বলা হবে? সেই প্রশ্নের রিলায়েবিলিটি আছে। মে বি ডিফাইন এন্ড দ্য ডিগ্রি টু হুইচ এ টেস্ট ইজ কনসিস্টেন্ট, স্টেবল, ডিপেন্ডেবল অর ট্রাস্টওয়ার্দি। মানে যে একটা
প্রশ্ন, এটা একটা মাত্রা যেটাকে কিন্তু বারবার প্রয়োগ করা হয় এবং যে ফলাফলটা পাওয়া যায় সেই ফলাফলটা কিন্তু স্টেবল, ডিপেন্ডেবল, হ্যাঁ, ট্রাস্টওয়ার্দি, বিশ্বাসযোগ্য। এটা হচ্ছে নির্ভরযোগ্যতা। নির্ণয়ের পদ্ধতি কীভাবে নির্ণয় করা হবে? দু রকম পদ্ধতি এখানে বলছে নির্ণয় করা হয়। একটা হচ্ছে সহগতি সহগাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, আর একটা হচ্ছে আদর্শ ত্রুটি বা স্ট্যান্ডার্ড এরর। সহগতি সহগাঙ্ক এটা একটা পদ্ধতি। কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন এখানে কিন্তু এটা একটা ফর্মুলা, এটা একটা অঙ্কের মানে একটা স্ট্যাটিস্টিক্যাল মেথডের নাম, এটা কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, ঠিক আছে। আর এটা স্ট্যান্ডার্ড এরর পদ্ধতি। এই দুটো আমরা আলোচনা করব। প্রথমে হচ্ছে সহগতি সহগাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ কোরিলেশনের মাধ্যমে কীভাবে করা যাবে। এক্ষেত্রে কিন্তু চারটি উল্লেখযোগ্য পদ্ধতি আছে। একটা পুনঃ অপেক্ষা পদ্ধতি বা টেস্ট রিটেস্ট মেথড, একটা বিকল্প পদ্ধতি বা সমান্তরাল পদ্ধতি বা সমতুল্য অপেক্ষা পদ্ধতি, অল্টারনেটিভ ফর্ম অর প্যারালাল ফর্ম অর ইকুইভ্যালেন্ট টেস্ট মেথড, অর্ধ দ্বিখণ্ড পদ্ধতি বা স্পিড আপ মেথড, আর অভ্যন্তরীণ সামঞ্জস্যতা পদ্ধতি বা ইন্টারনাল কনসিস্টেন্সি মেথড। প্রত্যেকটা পদ্ধতি সম্পর্কে আলোচনা আছে, এখানে আলোচনা করা হবে। প্রথম হচ্ছে নির্ভরযোগ্যতা পরিমাপের পুনঃ অপেক্ষা পদ্ধতি বা টেস্ট রিটেস্ট মেথড। আমরা কি পরিমাপ করছি? নির্ভরযোগ্যতা পরিমাপ করছি। কার? প্রশ্নের। এমন প্রশ্ন করব, নির্ভরযোগ্যতা কাকে বলা আছে? তাহলে যে প্রশ্নটা বারবার প্রয়োগ করবো শিক্ষার্থী, যেমন একই রকম রেজাল্ট পাবো প্রতিবারই, তাহলে সেই প্রশ্নটা হবে নির্ভরযোগ্য প্রশ্ন। তাহলে এটা আমরা পরিমাপ করার জন্য আমরা কি পুনঃ অপেক্ষা পদ্ধতি আমরা প্রয়োগ করছি। যেমন ধরো যেটা বললাম বারবার প্রয়োগ করবো বলে পুনঃ অপেক্ষা। ধরো একটা প্রশ্ন তৈরি করেছি, তার নির্ভরযোগ্যতা আমি নির্ণয় করতে চাইছি। কিভাবে করছি? তা প্রথমে একজন প্রয়োগ করলাম, প্রয়োগ করার পরে তার স্কোরটা হলো। এই পদ্ধতি একদল শিক্ষার্থীরা একই পরিস্থিতিতে শুধুমাত্র সময় অ্যাকচুয়ালি প্রথমে অভিজ্ঞতা একদল শিক্ষার্থীর উপর প্রয়োগ করা হলো এবং পরবর্তীকালে সেই একই শিক্ষার্থীদের উপরে একটা নির্দিষ্ট টাইমের ব্যবধানে পুনরায় প্রয়োগ করা হলো। এই যে দুটো রেজাল্ট পাওয়া গেল, দুটো রেজাল্ট প্রথমে একবার প্রয়োগ করা হয়েছিল, একটা রেজাল্ট পাওয়া যাবে। আবারও একই শিক্ষার্থীর ওপরে পুনরায় প্রয়োগ করা হলো, দুটো যে রেজাল্ট পাওয়া গেল, এই দুটো রেজাল্টের মধ্যে স্ট্যাটিস্টিক্যাল পদ্ধতিতে যদি কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন করা হয় বা সহগতি সহগাঙ্ক করা হয় এবং তার মান যদি দেখা যায় যে পজিটিভ, হ্যাঁ, সহগতি সহগাঙ্ক, তাহলে কিন্তু বুঝতে হবে তাদের মধ্যে স্টেবিলিটি আছে, ঠিক আছে, নির্দেশ করে। যদি মানটা দেখা যায় পজিটিভ তাহলে কিন্তু আছে। যেমন এখানে দেখাচ্ছে প্রথমবার প্রয়োগ করা হচ্ছে S1, তারপর S2 প্রয়োগ করা হচ্ছে, আর নির্ণয় করা হচ্ছে। আর এর মানটা যদি দেখা যায় পজিটিভ হচ্ছে তাহলে বুঝতে হবে ওরকম নির্ভরযোগ্যতা আছে, ঠিক আছে। এইভাবে করা হচ্ছে। দুটো একই অপেক্ষা, কিন্তু প্রথমবার প্রয়োগ করা হলো, দ্বিতীয়বার প্রয়োগ করা হলো। এই ছবিটা দিলে বুঝতে পারবে অপেক্ষা। এই অপেক্ষাটা নির্ভরযোগ্যতা আমরা নির্ণয় করব। প্রথমবার প্রয়োগ করলাম, সেকেন্ড টাইম প্রয়োগ করলাম, ঠিক আছে। প্রয়োগ করে দুটো রেজাল্ট পাবো। সেই রেজাল্টগুলোর ভেতরে সহগতি সহগাঙ্ক, এটা স্ট্যাটিস্টিক্যাল মেথড আমরা প্রয়োগ করব। প্রয়োগ করে তার একটা মান পাবো। এই মানটা যদি পজিটিভ হয় বলবো ওদের মধ্যে নির্ভরযোগ্যতা আছে। ত্রুটি কি? এই পদ্ধতির ত্রুটি আছে। হ্যাঁ, কি ত্রুটি? বা ত্রুটি হচ্ছে অভিজ্ঞতাটি দুবার প্রয়োগ করে যদিও সময় ব্যবধান খুব কম হয়, তাহলে অভিজ্ঞতার স্মৃতি অনুশীলন অভিজ্ঞতা সঞ্চালনের দ্বিতীয় প্রয়োগে প্রাপ্ত ফলাফল উল্লেখ। এক্ষেত্রে ধরে এটা একই অভিজ্ঞতা একবার এখানে প্রয়োগ করা হচ্ছে, আবার কিছু সময় পরে আবার প্রয়োগ করা হচ্ছে। ফলে এইখানে যে প্রশ্নের উত্তরটা শিক্ষার্থী ঠিকমতো দিতে পারেনি, পরবর্তীকালে সে প্রশ্নের উত্তর কিন্তু সে দিয়ে দিতে পারে, ঠিক আছে। নির্দিষ্ট সময় ব্যবধানে হয়তো খুব বেশি ব্যবধান বা খুব কম ব্যবধান দেওয়া হলো, ফলে এই মান কিন্তু একই হওয়ার সম্ভাবনা কম। এখানে যেটা পারেনি সেটা এখানে পারতে পারে, ঠিক আছে। এইটা একটা সমস্যা হতে পারে। এটা সেটা বলছে যে মান একই নাও হতে পারে। আবার সময়ের ব্যবধান যদি খুব বেশি হয়ে যায়, তা সময়ের ব্যবধান কম হলেও সমস্যা, বেশি হলেও সমস্যা, ঠিক আছে। উভয় ক্ষেত্রে কিন্তু রেজাল্ট কিন্তু আলাদা হতে পারে, ঠিক আছে। এইখানে যে প্রশ্নটা পারেনি, পরবর্তীকালে সেই প্রশ্নটা সে যাচাই করলো,
ধরো সময় মানে কি 1 মাস 2 মাস 3 মাস 4 মাস সময় দেওয়া হবে, তার ফলে সে প্রশ্নের উত্তরটা সে আগে ঠিক করে নিল, ফলে সেটা লিখে দিল, ফলে এখানে যে নাম্বারটা পায়নি ধরো 2 নম্বর, এখানে 2 নম্বর পাইলো, ফলে এখানে হয়তো 48 পেলো, এখানে হয়তো তোমার 56 পেলো। হ্যাঁ, ঠিক আছে। ফলে মানটা কিন্তু সবসময় স্টেবল না হতে পারে, ঠিক আছে, স্টেবল না হতে পারে, এটাই সমস্যা, এটাই একটা সমস্যা। সমান ব্যবধান কম হলেও সমস্যা, বেশি হলেও সমস্যা। অভিজ্ঞা প্রয়োগের ক্ষেত্রে সম পরিস্থিতি বজায় রাখা অনেক ক্ষেত্রে সম্ভব না হয়। এই অভিজ্ঞাটা যে পরিস্থিতিতে প্রয়োগ করা হবে, পুনরায় যখন প্রয়োগ করা হবে দ্বিতীয়বার, তখন দুটো পরিস্থিতি একই রকম করা খুব মুশকিল। 6 মাস আগে 6 মাস পরের পরিস্থিতি কিন্তু একই রকম করা খুব মুশকিল, ঠিক আছে। এইটা হচ্ছে দুর্বলতা। কার্যকরী করার উপায় কি, যে দুর্বলতা দূর করবে কী করে? অভিজ্ঞা প্রথম ও দ্বিতীয় প্রয়োগের মধ্যে যথাযথ সময় বজায় রাখা উচিত, যাতে স্মৃতিশক্তি, অনুশীলন, অভিজ্ঞতা সঞ্চালন, বিস্তৃতি, নির্ভরযোগ্যতা সহগ করতে না পারে। অত্যন্ত সায়েন্টিফিক পদ্ধতিতে মেপে এই সময়ের ব্যবধানটা রাখতে হবে, যাতে একে অপরকে প্রভাবিত করতে না পারে, কোনোভাবেই যাতে প্রভাবিত করতে না পারে। স্মৃতিশক্তি, অনুশীলন, অভিজ্ঞতা সঞ্চালন প্রভৃতি যাতে প্রভাবিত করতে না পারে তার ব্যবস্থা করতে হবে। কিন্তু যদি করা যায় তাহলে ঠিকঠাক হবে, ঠিক আছে। এইটা গেল প্রথম পদ্ধতি, টেস্ট রিটেস্ট মেথড বা পুরো অভিজ্ঞা পদ্ধতি। এবার দেখো আমরা ওই পদ্ধতির কিছু দোষ ছিল, ত্রুটি ছিল। এই যে ত্রুটিগুলো, এইগুলো দূরীকরণের জন্য আবার একটা পদ্ধতি এলো। সেই পদ্ধতির নাম কি? বিকল্প পদ্ধতি বা সমান্তরাল পদ্ধতি বা সমতুল্য অভিজ্ঞা পদ্ধতি। এই পদ্ধতিতে কোনো অভিজ্ঞা নির্ভরযোগ্যতা নির্ধারণে একই সঙ্গে দুটি ভিন্ন কিন্তু সাদৃশ্য অভিজ্ঞান। এক্ষেত্রে কি হচ্ছে, এখানে যেরকম একটা অভিজ্ঞা দুবার প্রয়োগ করা হচ্ছে সময়ের ব্যবধানে, এক্ষেত্রে কিন্তু একটা অভিজ্ঞা নয়, এক্ষেত্রে দুটো অভিজ্ঞা প্রায় একই রকম অভিজ্ঞা, একই সদৃশ্য, দুটি অভিজ্ঞা হচ্ছে, কিন্তু একই ধরনের অভিজ্ঞা, একই মানসিক বৈশিষ্ট্য পরিমাপ করবে, একই গুণ পরিমাপ করবে, একই বিষয়বস্তু জ্ঞান পরিমাপ করবে, দুটো উদ্দেশ্য একই, কাঠিন্য মাত্রা একই, সব কিছু একই, ঠিক আছে। এইরকম দুটো প্রশ্ন তৈরি করা হবে, ঠিক আছে। এবং এই দুটোকে কি বলা হবে? সমান্তরাল অভিজ্ঞা, অর্থাৎ সমান সমান যাবে, সমান সমান অভিজ্ঞা হবে। অভিজ্ঞা দুটিকে খুব কম সময় ব্যবধানে প্রয়োগ করা হবে, অভিজ্ঞা দুটিকে খুব কম সময় ব্যবধানে শিক্ষার্থীদের প্রয়োগ করা হলো, ঠিক আছে। এবং এই দুটো রেজাল্ট নিয়ে সহগতি সহগাঙ্ক করা হলো, তার মান যদি পজিটিভ হয় তাহলে বলতে হবে নির্ভরযোগ্যতা। যেমন ধরো এখানে উদাহরণটা দিয়েছি, ওখানে যেমন দেখলে একটা অভিজ্ঞা, এখানে কিন্তু দুটো অভিজ্ঞা এ আর অভিজ্ঞা বি, দুটো কিন্তু অভিজ্ঞা, তাদের বৈশিষ্ট্য প্রায় একই রকম, সদৃশ্য অভিজ্ঞা, মানসিক বৈশিষ্ট্য পরিমাপ করবে, যা বিষয়বস্তু জ্ঞান পরিমাপ করবে প্রায় একই, শুধু অভিজ্ঞা দুটো আলাদা, প্রশ্নপত্র সম্পূর্ণ আলাদা, তার প্রত্যেকটা প্রশ্নের কাঠিন্য মান এবং সব কিছু কিন্তু একই রকম। এই দুটো অভিজ্ঞাকে খুব কম সময়ে প্রয়োগ করা হলো। প্রথম অভিজ্ঞার প্রাপ্ত স্কোর যে রেজাল্ট, দ্বিতীয় অভিজ্ঞার রেজাল্ট, তাদের মধ্যে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন নির্ণয় করা হলো। এর ফলাফলটা যদি পজিটিভ হয় তাহলে বলতে হবে নির্ভরযোগ্যতা আছে, ঠিক আছে। উদাহরণ কি? 1937 সালে বুদ্ধির অভিজ্ঞা স্ট্যানফোর্ড বিনে সংস্করণে এল ফর্ম এবং এম ফর্ম নামক দুটি সমান্তরাল অভিজ্ঞা গঠন করে নির্ভরযোগ্যতা নির্ণয় করা হয়েছিল। এই যে এইটা ধরো এল ফর্ম, এটা এম ফর্ম। 1937 সালে স্ট্যানফোর্ড বিনে সংস্করণে এরম একটা তোমার হচ্ছে প্যারালাল মেথডের সমান্তরাল পদ্ধতির প্রশ্ন তৈরি করা হয়েছিল এবং প্রয়োগ করা হয়েছিল, ঠিক আছে। এর বৈশিষ্ট্য, ওর মান কত হয়েছিল? 0.91, মানে পজিটিভ হয়েছিল, অনেক বেশি পজিটিভ, ফলে নির্ভরযোগ্যতা অনেক বেশি ছিল। এই মানটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশনের মান, যার মান সবসময় +1 থেকে -1 এর মধ্যে থাকে। যদি পজিটিভ থাকে তাহলে বলতে হবে বেশি নির্ভরযোগ্য, যদি নেগেটিভ হয় নির্ভরযোগ্যতা নেই, আর 0 হলে তো 0ই, ঠিক আছে। এইটা হচ্ছে নির্ভরযোগ্যতার মান। এর বৈশিষ্ট্য কি? এই যে ওইটা বৈশিষ্ট্য হচ্ছে উভয় ক্ষেত্রে অভিজ্ঞাপত্রের সংখ্যা একই হবে,
উভয় ক্ষেত্রে কিন্তু অভিজ্ঞাপত্রের সঙ্গে একই হবে। অর্থাৎ এক্ষেত্রে যেগুলো যেরকম প্রশ্ন হবে এক্ষেত্রে প্রায় একই রকম প্রশ্ন, একই ধরনের প্রশ্ন হবে, ঠিক আছে। 2 নম্বর কি, অভিজ্ঞাপদের প্রকৃতি, কাঠিন্যমাত্রা, বিন্যাস, সাদৃশ্য থাকবে। অভিজ্ঞাপদের প্রকৃতি, কাঠিন্যমান, বিন্যাস সবই একই রকম, প্রায় একই রকম হবে। প্রকৃতি প্রশ্নগুলো যেমন একই ধরনের হবে, কাঠিন্যমান বা ডিফিকাল্টি ভ্যালু একই রকম হবে, বিন্যাস একই রকম হবে। উভয় অপেক্ষার সময়সীমা একই হতে পারে, সময়সীমাটাও কিন্তু একই হবে, ঠিক আছে। উভয় অপেক্ষার সময়সীমা কিন্তু একই হবে। বিষয়বস্তুগত, উদ্দেশ্যগত সাদৃশ্য থাকবে। উভয় অপেক্ষার উত্তরদানের জন্য একই রকম নির্দেশ থাকবে। অভিজ্ঞা পরিচালনা নম্বরের ক্ষেত্রে একই রকম, মানে সব কিছু একই রকম হবে দুটোর ক্ষেত্রে, ঠিক আছে। ত্রুটিটা কি দেখে নিই। ত্রুটি হচ্ছে অভিজ্ঞা দুটি সাদৃশ্য হয়। প্রথম অংশ অভিজ্ঞা করে অভিজ্ঞতা বিকল্প অভিজ্ঞার ফলাফল প্রভাবিত করতে পারে। যেহেতু সাদৃশ্য, এক প্রশ্নপত্র প্রায় একই ধরনের প্রশ্নপত্র, ফলে এর অভিজ্ঞতা এক্ষেত্রে প্রয়োগ করতে মানে প্রভাবিত করতে পারে, ঠিক আছে। প্রশ্নগুলো যদি একই, প্রায় সব কিছু প্রায় একই, তাহলে এক্ষেত্রে যে প্রশ্নগুলো আছে তার উত্তর এক্ষেত্রে কিন্তু প্রভাবিত করতে পারে, সেটাই বলছে এখানে। 2 নম্বর, সমতল অভিজ্ঞা গঠন ব্যক্তির সাথে ব্যক্তিগত প্রভাব পড়ে। দুটি অভিজ্ঞতা ভিন্ন ব্যক্তিগত শরীর সমকাঠিন্য সম্পন্ন। এই যে সমান্তরাল বিধান, যদি একই ধরনের প্রশ্ন তৈরি করা খুব কঠিন কিন্তু, ঠিক আছে। হ্যাঁ, এটা সবাই পারে না, এইটা সবাই পারবে না, ঠিক আছে। একই ধরনের প্রশ্ন তৈরি করা সবাই পারবে না কিন্তু। 3 নম্বর কি বলছে, দুটি অভিজ্ঞা গ্রহণের সময় ব্যবধান খুব কম হলেও নির্ভরযোগ্যতা মান বেশি হবে, আবার সময় ব্যবধান বেশি হলে নির্ভর। এই যে সময়ের ব্যবধানটা, দুটি অভিজ্ঞতায় প্রয়োগ করব শিক্ষার্থীদের ওপরে, কতটা সময়ের ব্যবধান রাখবো, বেশি হয়ে গেলে মুশকিল, কম হয়ে গেলে মুশকিল, ঠিক আছে। এইটা মেজারমেন্ট করা খুব সমস্যা, যে কতটা সময়ের ব্যবধানে এই অভিজ্ঞতা দুটো প্রয়োগ করা হবে, এই মেজারমেন্টটা বের করা খুব সমস্যা, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, 4 নম্বর কি বলছে, 4 নম্বর ত্রুটি কি, দুটি যথাযথ সমান্তরাল অভিজ্ঞা গঠন সময় সাপেক্ষ। এই যে দুটো তৈরি করা যথেষ্ট সময় সাপেক্ষ, পরিশ্রম সাধ্য কাজ, ঠিক আছে। এই দুটো করা কিন্তু খুবই সময়সাধ্য ও পরিশ্রম। ফলে দুটোরই ত্রুটি, প্রথমটা যেটা টেস্ট রিটেস্ট পদ্ধতি, তার যেরকম ত্রুটি দেখেছি আমরা, সেই ত্রুটি দূরীকরণের জন্যই এই সমান্তরাল পদ্ধতিটা এলো, এই পদ্ধতিটা এলো, অল্টারনেটিভ পদ্ধতি। তারও কিন্তু বেশ কিছু ত্রুটি আমরা দেখলাম, ঠিক আছে। এই ত্রুটি দূরীকরণের ফলে আবার নতুন পদ্ধতি এলো, ঠিক আছে। ত্রুটি দূরীকরণের জন্য আবার নতুন পদ্ধতি হলো, সেইটা আমরা দেখবো এখনই, যে নতুন পদ্ধতি কি এলো। আলোচনা করলাম দুটো, একটা হচ্ছে নির্ভরযোগ্যতা নির্ণয় দুটো পদ্ধতির, টেস্ট রিটেস্ট পদ্ধতি, অর্থাৎ অভিজ্ঞা পূর্ণ অভিজ্ঞা, তার ত্রুটিগুলো, তার কি বৈশিষ্ট্য ত্রুটি দেখেছি, এবং তারপরে দেখেছি আমরা প্যারালাল মেথড বা অল্টারনেটিভ মেথড, দুটো অভিজ্ঞতা তৈরি করে তার নির্ভরযোগ্যতা নির্ণয় করা, এই দুটো দেখেছি আমরা। দুটোরই বৈশিষ্ট্য দেখেছি, কিভাবে নির্ণয় করতে হয় তা দেখেছি, এবং দুটোরই ত্রুটি আমরা দেখেছি, কি কি ত্রুটি, সেই সুবিধা ত্রুটি দেখেছি আমরা। এই ত্রুটিগুলো দূরীকরণের জন্য আবার নতুন মেথডে আমরা একটা দেখব, সেটা হচ্ছে নির্ভরযোগ্যতা নির্ণয়ের অর্ধ দ্বিখণ্ডিত পদ্ধতি বা স্প্লিট হাফ মেথড অর ইন্ট্রা স্প্লিট হাফ মেথড। এই পদ্ধতিটা একটাই অভিজ্ঞাপত্র তৈরি হবে, ওখানে যেরকম প্রথমে একটা অভিজ্ঞা দুবার প্রয়োগ করা হয়েছিল, পরেরটা আবার দুটো অভিজ্ঞা তৈরি করা হয়েছিল। এটাতে কিন্তু একটাই অভিজ্ঞা একটাই হবে। সেই অভিজ্ঞাটা প্রথমে শিক্ষার্থীদের প্রয়োগ করা হবে, একদল শিক্ষার্থীর প্রয়োগ করা হবে। তারপরে সেই অভিজ্ঞার যে প্রশ্নগুলো থাকবে, যদি 50টা প্রশ্ন থাকে তাহলে ওগুলোকে 2 ভাগে ভাগ করা হবে, সমান 2 ভাগে। একটা একদিকে রাখা হলো, 2টা অপর দিকে, 3 একদিকে, 4 একদিকে, এরকমভাবে 2 ভাগে ভাগ করা হবে। টোটাল অভিজ্ঞাটাকে, একটা অভিজ্ঞাকে দুটি অভিজ্ঞায় পরিণত, মানে অর্ধেক করে দুটো অভিজ্ঞায় পরিণত করা হবে। এর মধ্যে অর্ধ দ্বিখণ্ডিত পদ্ধতি। এই যে ভাগ করাটা, যে আমরা কিভাবে ভাগ করব, ধরো 1 থেকে 50টা প্রশ্ন আছে একটা অভিজ্ঞায়, এবার আমরা প্রথম প্রশ্নটা একদিকে রাখলাম, দ্বিতীয় প্রশ্নটা আবার অন্য অংশে রাখলাম, হ্যাঁ। এরকমভাবে আমরা এটাকে বলে যুগ্ম অযুগ্ম পদ্ধতিতে ভাগ করা। এই দুটো অংশে ভাগ করা দুটি পদ্ধতিতে করা যায়, দুটি নিয়ম আছে। যে নিয়ম দুটো হচ্ছে যুগ্ম অযুগ্ম
অর্থাৎ 1, 3, 5, 7 এগুলোতে ইভেন নাম্বার, এগুলোকে একদিকে রাখা হলো। আবার যেগুলো ওয়ার্ড নাম্বার, ওগুলো তো তোমার অন্যদিকে রাখা হলো। হ্যাঁ, এরমভাবে এই যে এরম 2, 4, 6 পদগুলো একদিকে, দ্বিতীয় খণ্ডে 1, 3, 5 এরমভাবে রাখা হলো। এইভাবে রাখার পরে আমরা কি করলাম, এইটা আমরা এরমভাবে রাখতে পারি, দুটো ভাগে ভাগ করতে পারি। আবার আমরা টোটাল ধরো 50টা অপেক্ষা আছে বা 30টা অপেক্ষা, কেন বলছি অপেক্ষা প্রশ্ন 30টা, প্রথম 1 থেকে 15 একদিকে রাখলাম, পরে 16 থেকে 30 আরেক দিকে রাখলাম। মানে এরমভাবে ভাগ করতে পারি, হয় যুগ্ম অযুগ্ম, নয় এরমভাবে। মানে প্রথম একদিকে 1 থেকে 15টা, পরে আবার 16 থেকে 30 অন্যদিকে, এরমভাবে ভাগ করা যায়। এই এই যে অর্ধ দ্বিখণ্ডিত করার যে পদ্ধতিটা, এটা কিন্তু দুটোভাবে আমরা করতে পারি। করার পরে কি করতে হবে, করার পরে এই যে দুটো দুটো অংশ পেলাম আমরা, এই দুটো অংশের আলাদাভাবে কিন্তু তোমার সহগতি সহগাঙ্ক নির্ণয় করতে, দুটো যে স্কোরগুলো পাবো, যে ওই যে প্রশ্নগুলোর উত্তর শিক্ষার্থী দেবে, যে স্কোরগুলো পাওয়া যাবে, সেই স্কোরগুলো নিয়ে আবার যদি আমরা সহগতি সহগাঙ্ক নির্ণয় করি, ঠিক আছে, প্রাপ্ত স্কোরের পৃথক দুটি বন্টন নির্ণয় করবো। মানে এই প্রথম অংশের প্রশ্নগুলো নিয়ে একটা স্কোর বন্টন তৈরি করা হলো, বা অনেক কটা স্কোর পাওয়া যাবে। আবার দ্বিতীয় অংশের যে অপেক্ষাগুলোকে নিয়ে আর একটা স্কোর বন্টন তৈরি করা হবে। এরমভাবে দুটো তৈরি করা হবে। দুটো তৈরি করার পরে দুটো স্কোর বন্টনের মধ্যে যদি আমরা সহগতি সহগাঙ্ক বা কোএফিসিয়েন্ট কোরিলেশন করি, তাহলে আমরা কিন্তু অর্ধেক অপেক্ষার, মানে অর্ধেক 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 অপেক্ষার যে দুটো ভাগে ভাগ করা হয়েছে, সেই অর্ধাংশের নির্ভরযোগ্যতা আমরা পাবো কিন্তু। ঠিক আছে, এই যে দুটো অংশ আলাদাভাবে আমরা স্কোরগুলো নিয়ে যদি সহগতি সহগাঙ্ক নির্ণয় করি, তাহলে আমরা কি পাবো না, মূল অপেক্ষার অর্ধাংশের নির্ভরযোগ্যতা পাবো আমরা, সহগাঙ্ক। ওটা হবে অর্ধাংশের নির্ভরযোগ্যতা সহগাঙ্ক। এই যে অর্ধাংশের নির্ভরযোগ্যতা সহগাঙ্ক থেকে, এই যে বলছি রিলায়েবিলিটি কোএফিসিয়েন্ট অফ হাফ টেস্ট, হ্যাঁ, এর থেকে পুরোটা পেতে গেলে আমাদেরকে কি করতে হবে, একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা হচ্ছে তৈরি করেছেন স্পিয়ারম্যান ও ব্রাউন, এরা ফর্মুলাটা তৈরি করেছেন। এদের নাম অনুসারে ফর্মুলার নাম দেওয়া হয়েছে পিয়ার ও ব্রাউনের ফর্মুলা। সেই ফর্মুলার মাধ্যমে আমরা কিন্তু সম্পূর্ণ অপেক্ষাটির আমরা নির্ভরযোগ্যতার সহগাঙ্কটা পাবো আমরা, ঠিক আছে, সম্পূর্ণ অপেক্ষা। তাহলে প্রথমে কী হবে, তাহলে প্রথমে যেটা পরীক্ষা নেওয়া হবে, শিক্ষার্থীদেরও প্রয়োগ করা হবে, যে বলছে প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে ওই ওই অপেক্ষাটাকে দুই ভাগে ভাগ করা হবে। ভাগের নিয়ম হচ্ছে যুগ্ম পদ্ধতিতে যুগ্ম যুগ্ম বা প্রথম অর্ধ দ্বিতীয় অর্ধ এরকম ভাগ করা হলো। তারপরে ওই দুটো অংশের দুটো স্কোর বন্টন পাওয়া যাবে, অনেকগুলো স্কোর পাওয়া যাবে। সেই স্কোরগুলোকে নিয়ে সহগতি সহগাঙ্ক করলে আমরা ওই যে সহগতি সহগাঙ্কটা পাবো, সেটা অপেক্ষার মূল অপেক্ষার অর্ধাংশের সহগতি সহগাঙ্ক বা কোএফিসিয়েন্ট কোরিলেশন পাবো। এবার সে অর্ধাংশর সহগতি সহগাঙ্কটাকে যদি আমরা পূর্ণ অপেক্ষার যদি সহগতি সহগাঙ্ক বের করতে চাই, তাহলে আমাদের কী করতে হবে না, স্পিয়ারম্যান ব্রাউনের ফর্মুলা প্রয়োগ করতে হবে। এখানে ধরো দেখিয়ে দেওয়া হয়েছে কিভাবে জিনিসটা যে বললাম সেটা কিভাবে সুন্দরভাবে দেখিয়ে দেওয়া হয়েছে। অপেক্ষা একদল নির্বাচিত অপেক্ষার প্রয়োগ করা হলো, সেটাকে ভাগ করা হলো যুগ্ম যুগ্ম পদ্ধতিতে বা অর্ধ অংশ পদ্ধতিতে, প্রথম অর্ধ দ্বিতীয় অর্ধ ভাগ করার পরে সেই দুটি সহগতি সহগাঙ্ক নির্ণয় করা হলো। এই যে নির্ণয়টা করলাম, এটা হচ্ছে না অর্ধাংশের সহগতি সহগাঙ্ক। অপেক্ষার অর্ধাংশের সহগতি সহগাঙ্ক থেকে সম্পূর্ণ অপেক্ষার সহগতি সহগাঙ্ক নির্ণয় করতে গেলে আমাদেরকে স্পিয়ারম্যান ব্রাউনের ফর্মুলাটা কিন্তু প্রয়োগ করতে হবে। এইখানে সেই ফর্মুলা প্রয়োগ করে দেখানো হয়েছে যে কিভাবে আমরা অপেক্ষা সম্পূর্ণ RT = 2RT 1/2 প্লাস 1/R/T/2, ঠিক আছে, 2RT/2। এবারে সেটা RT এখানে পূর্ণ অপেক্ষার নির্ভরযোগ্যতা সহগাঙ্ক, আর RT/2 হচ্ছে অর্ধ অপেক্ষার দুটি সহগতি সহগাঙ্ক। হ্যাঁ, মানে এইটা হচ্ছে RT/2, আর এইটা বের করা হবে RT, শুধু RT বের করা হবে। হ্যাঁ, RT মানে এই যে R মানে হচ্ছে সহগতি সহগাঙ্ক, যে মানটাকে R দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। R হচ্ছে চিহ্ন,
কিসের চিহ্ন? না সহগতি সহগাঙ্কের চিহ্ন বা কোএফিসিয়েন্ট অফ কোরিলেশনের চিহ্ন হচ্ছে আর, আর টিটা হচ্ছে টেস্ট, টি ফর টেস্ট। ঠিক আছে, বোঝা গেল। এবার এই ফর্মুলা আমরা প্রয়োগ করব। এই ফর্মুলাটা যা মনে রাখলে হবে। হ্যাঁ, এটাকে কীভাবে প্রয়োগ করা হচ্ছে সেটা এখানে দেখানো হচ্ছে। এটা যে 0.50 হচ্ছে অর্ধাংশের সহগতি সহগাঙ্ক, যেটা থেকে আমরা পূর্ণাংশ পেলাম 0.67। এটা হচ্ছে পূর্ণাংশের অভিক্ষা পূর্ণাংশের সহগতি সহগাঙ্ক। ঠিক আছে, বোঝা গেল। এবারে অভিক্ষা দৈর্ঘ্য এন গুণ বৃদ্ধি করলে বা এন সমান্তরাল অভিক্ষা প্রয়োগ করলে এটা আরেকটা ফর্মুলা আমরা পেতে পারবো। এইটা মোটামুটি মনে রাখলে হবে। এই যে পরীক্ষা যদি আসে বাই চান্স, এটা যদি আসে তাহলে এই ফর্মুলাটাতে লিখলেই কিন্তু হয়ে যাবে। এর একটা উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে কীভাবে হচ্ছে ঘটনাটা। এবার দেখো এই পদ্ধতির সুবিধার দেখি আমরা। সুবিধা কী হচ্ছে? এই সুবিধা আছে যে আগে দুটো পদ্ধতি ছিল, যে পূর্ণ অপেক্ষা পদ্ধতি বা রিটেস্ট মেথড বা সমান্তরাল অপেক্ষা পদ্ধতি। এদের যে অসুবিধাগুলো ছিল বা ত্রুটিগুলো ছিল সেগুলো কিন্তু অনেকটা এখানে দূর হবে। কেমন দূর হবে? যেমন ধরো এখানে একবারই প্রয়োগ করতে হবে, ফলে যে সময়ের ব্যবধানের ব্যাপারটা ছিল, যে দুটো অপেক্ষা পর পর প্রয়োগে যে সময়ের ব্যবধান, ওইটা কিন্তু কখনো বেশি হবে কখনো কম হতে পারে। এই সমস্যাটা থাকবে না, সময় ব্যবধানের সমস্যাটা থাকবে না। ঠিক আছে। আর 2 নম্বর হচ্ছে এই দুটো অপেক্ষা তৈরি করা কিন্তু খুব কঠিন কাজ। ঠিক আছে, দুটো অপেক্ষা একই রকম অপেক্ষা তৈরি করা কিন্তু কাজটা কিন্তু খুব কঠিন কাজ। হ্যাঁ, খুব 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 পরিশ্রমলাব্ধ কাজ। খুব এক্সপিরিয়েন্স ব্যক্তি নাহলে করতে পারবে না। এর আবার ত্রুটি আছে। এর ত্রুটি কি? এই যে দুটো ভাগ করা হচ্ছে, ঠিক আছে, সম্পূর্ণ এই যে ভাগ করাটা হচ্ছে, এই যে ভাগ করছো, এই যে এটা ভাগ করছো, এটা কিন্তু সম্পূর্ণ অনুমানের ভিত্তিতে করা হচ্ছে। ঠিক আছে, এটা কোনো সায়েন্টিফিক্যালি নয়, এটা কোনো অনুমান করে এটাকে কিন্তু ভাগ করা হচ্ছে। এটা একটা অসুবিধা। অভিকান্ত ভিন্ন ভিন্ন ধরুন খণ্ডাংশ এটা যে তোমার এই সহগতি সহ পাওয়া যাচ্ছে, এটা কিন্তু অর্ধাংশের। এটাও ঠিক, কিন্তু নির্ভরযোগ্যতা স্থায়ী মান পাওয়া যায় না। এটাও কিন্তু সবসময় স্থায়ী মান পাওয়া যায় না। ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে তোমার সমস্যা। এই সমস্যাটা দূরীকরণের জন্য পরবর্তীকালে আবার অন্য একটা পদ্ধতি এলো। এটা হচ্ছে অন্তর্পদীয় সামঞ্জস্য পদ্ধতি বা ইন্টার আইটেম কনসিস্টেন্সি মেথড। এইটা হচ্ছে গেল তোমার ইন্টার স্প্লিট হাফ মেথড। হ্যাঁ, ইন্টার স্প্লিট আমরা অর্ধেক করা। আর একটা আছে এইটার আবার অসুবিধা দূরীকরণের জন্য। আর লাস্টে আরেকটা পদ্ধতি আবিষ্কার হলো, সেইটা হচ্ছে ইন্টার আইটেম কনসিস্টেন্সি মেথড বা অন্তর্পদীয় সামঞ্জস্য পদ্ধতি। এইটা কি আবার? এইটাতে অভিজ্ঞতা দ্বিখণ্ডিত করা প্রয়োজন। এখানে যে দ্বিখণ্ডিত করতে হচ্ছে, এইটা কিন্তু এক্ষেত্রে প্রয়োজন হয় না। ঠিক আছে, এক্ষেত্রে কীভাবে হয় তাহলে? এই ক্ষেত্রে কিন্তু দ্বিখণ্ডিত করাটা কিন্তু মানে ফিজিক্যালি করতে হয় না। ঠিক আছে, অর্থগুণ এই পদ্ধতি অভিক্ষার নির্ণয় করা যায়। এটা কিন্তু একটা বিশেষ ফর্মুলা আছে, ফর্মুলার সাহায্যে সায়েন্টিফিক্যালি কিন্তু এটাকে ভাঙা হয়, মানে দুটো অংশে ভাঙা হয়। এটা কিন্তু ডাইরেক্ট কিন্তু ভাঙতে হয় না, আলাদা করতে হয় না। সেই যে ফর্মুলার সাহায্যে এই কাজটা করা হয় তাকে বলা হচ্ছে কুডার রিচার্ডসনের সূত্র। ঠিক আছে, কুডার রিচার্ডসন একটা সূত্র দিয়েছেন, সেটা কেয়ার 20 সূত্র। ঠিক আছে, সেই সূত্রের সাহায্যে কিন্তু আমরা এটাকে কিন্তু ভেঙে দিচ্ছি। ঠিক আছে, ভেঙে নেওয়া হচ্ছে। এইটা কিন্তু অনেক সায়েন্টিফিক্যালি, এটা কিন্তু ফিজিক্যালি করা হচ্ছে, অনুমানের ভিত্তিতে নয়। এটা কিন্তু ফিজিক্যালি একটা ফর্মুলার সাহায্যে, একটা গাণিতিক ফর্মুলার সাহায্যে বা স্ট্যাটিস্টিক্যাল ফর্মুলার সাহায্যে কিন্তু আমরা এটাকে কিন্তু ভেঙে নিচ্ছি। ঠিক আছে, এইটা জাস্ট ফিজিক্যালি ভাঙা হচ্ছিল, ওইটা কিন্তু একটা বা ফর্মুলার সাহায্যে ভাঙা হচ্ছে। ফলে এইটা অনেক বেশি নির্ভরযোগ্য, যে গেলে ফর্মুলা কাজ করছে, এটা অনেক নির্ভরযোগ্য। দুটো ফর্মুলা, একটা কেয়ার 20 আর একটা কেয়ার 21। ঠিক আছে, উনি দুটো ফর্মুলা দিয়েছিলেন। কেয়ার 20টা এই যে বলছে তোমার 8টি হচ্ছে নির্ভরযোগ্যতা সঙ্গ মূল অভিক্ষার, এন হচ্ছে অভিক্ষা অন্তত অভিক্ষা পদে কতগুলো অভিক্ষা পদ নেওয়া হয়েছে, কতগুলো প্রশ্ন আছে তার সংখ্যা হচ্ছে, মানে ধরো যদি 50টা প্রশ্ন থাকে তাহলে এন হবে 50 হবে। সামেশান 1 বা সিগমা 1, এটা হচ্ছে সিগমা 1। এইটা হচ্ছে তোমার প্রাপ্ত স্কোরবর্ণের সম্মুখীন, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। ঠিক আছে, এইটাও আমরা বের করতে পারি। হ্যাঁ, এটা রাশিবিজ্ঞানের সাহায্যে বের করা যায়।
পি ইজিক্যাল টু স্মল পি ইজিক্যাল টু কতজন সঠিক উত্তর দিয়েছে তাদের অনুপাত, ঠিক আছে। কোনো বিজ্ঞাপনে সঠিক উত্তরদাতার অনুপাত, কতজন সঠিক উত্তরটা দিয়েছি। কিউ ইজিক্যাল টু হচ্ছে কতজন ভুল উত্তর দিয়েছে তার অনুপাত, ঠিক আছে। এবার দেখো এই সূত্র প্রয়োগ করে কোনো নির্ণয়ের জন্য নিম্নলিখিত পদ্ধতিগুলি আমরা প্রথমে কী করি, নির্বাচিত একদল অপেক্ষার্থীর ওপরে বিবেচ্য অপেক্ষাটি প্রয়োগ করা হয়। প্রয়োগ করার পরে সম্মুখ চ্যুতি বা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন নির্ণয় করা হবে। এইটা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কীভাবে নির্ণয় করা হয় তোমরা স্ট্যাটিস্টিক্যালি তোমাদের দেখানো হয়েছে তৃতীয় কি চতুর্থ অধ্যায়ে। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন মানে মিন মিডিয়ান মোড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কীভাবে নির্ণয় করা হয় এটা তোমার দেখানো হয়েছে। এটা একটা পদ্ধতিতে করা ফর্মুলা আছে। আর হচ্ছে তারপরে কী করতে হবে, প্রতিটি পরীক্ষার মোট অপেক্ষার্থী যত অংশ পি সঠিক উত্তর দিয়েছে, যত অংশ কিউ ভুল উত্তর দিয়েছে তা নির্ণয় করা হবে। যদি এন সংখ্যক পরীক্ষার্থীর মধ্যে পি সংখ্যক পরীক্ষার্থী সঠিক উত্তর দেয় এবং কিউ সংখ্যক পরীক্ষার্থী ভুল উত্তর দেয়, তবে পি ইজ ইকাল টু পি বাই এন এবং কিউ ইজ ইকাল টু কিউ বাই এন, ঠিক আছে। বুঝতে পারলে এটা অনুপাত, কিউটা হচ্ছে অনুপাত। কিসের অনুপাত? তোমার হচ্ছে ভুল উত্তরদাতার অনুপাত। এইটা হচ্ছে কিউটা হচ্ছে মোট ভুল উত্তরদাতার সংখ্যা, পিটা হচ্ছে মোট ঠিক উত্তরদাতার সংখ্যা, ঠিক আছে। আর স্মল পি হচ্ছে কি, স্মল পি হচ্ছে ঠিক উত্তরদাতার অনুপাত। অনুপাত কীভাবে বের করা যাচ্ছে, ঠিক উত্তরদাতার সংখ্যা বাই মোট কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে তার সংখ্যা, ঠিক আছে। কিউটা কীভাবে বের করা যাচ্ছে, ভুল উত্তরদাতার সংখ্যা বাই মোট কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে তার সংখ্যা। এই দুটো বের করতে হবে। তাহলে প্রথমে কি বের করতে হবে, প্রথমে এটা প্রয়োগ করতে হবে অপেক্ষার্থীদের উপরে, তারপরে কিউ ওয়ান মানে সিগমা ওয়ান যেটাকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করতে হবে বা সম্মুখ চ্যুতি। তারপরে যেটা হচ্ছে তোমার পি বের করবো আমরা, পিটা হচ্ছে সঠিক উত্তরদাতার অনুপাত। এই যেখানে বলা যেটা পি ইজ ইকাল টু স্মল পি, এটা স্মল পি সঠিক উত্তরদাতার অনুপাত। কিউ হচ্ছে কোনো করে ভুল উত্তরদাতার অনুপাত। এই অনুপাতটা কীভাবে বের করবে এটা দেখে নাও। স্মল পি ইজ ইকাল টু হচ্ছে তোমার মোট কতজন উত্তর দিয়েছে, ঠিকঠাক উত্তর দিয়েছে তাদের সংখ্যা বাই কতজন পরীক্ষা দিয়েছে তার সংখ্যা, ঠিক আছে। এটাও তাই উল্টো, ঠিক মোট কতজন ভুল উত্তর তার সংখ্যা বাই কতজন পরীক্ষা দিয়ে তার সংখ্যা। এবার তার ভিত্তিতে প্রতিটি অভিজ্ঞাপনের জন্য পি এবং কিউ গুণফল নির্ণয় করে সমস্ত অভিজ্ঞাপন পি কিউ মানে পি আর কিউটা গুণফলে এর অর্থ হচ্ছে সিগমা পি কিউ নির্ণয় করা হচ্ছে। সিগমা টোটাল অভিজ্ঞার্থী তোমার যতজন অভিজ্ঞার্থী আছে সবার পি কিউটাকে পরপর যোগ করা হলো। এইবারে KR20 ফর্মুলাটা আমরা এখানে প্রয়োগ করব, ঠিক আছে। KR20 ফর্মুলাটা এখানে প্রয়োগ করব। পরবর্তীকালে আবার এই কুডা রিচার্ডসন আবার একটা ফর্মুলা আবিষ্কার করলো, সেটা KR21, ঠিক আছে। KR21 এইটাতে কি, এটা আরেকটু সোজা, এটা একটু সোজা। ওখানে দিলাম পি কিউ বের করতে হচ্ছিল, এখানে পি কিউ বের করতে হচ্ছে না, ঠিক আছে। আরটি হলো এন ইজ টু অভিজ্ঞাপনের কতগুলো অভিজ্ঞাপন আছে, বড় হাতের এন হচ্ছে তোমার কতজন অভিজ্ঞার্থী আছে, আর ছোট হাতের এন হচ্ছে কতগুলো প্রশ্ন ছিল। ওই বড় হাতের এন মানে কি, কতজন পরীক্ষা দিয়েছে, কতজন পরীক্ষা দিয়েছে। আর ছোট হাতের এন মানে কতগুলো প্রশ্ন ছিল, একটা প্রশ্নের পত্রে কতগুলো প্রশ্ন ছিল। এম হচ্ছে গড় বা মিন, এম হচ্ছে কি গড় বা মিন। সিগমা ওয়ান হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বা এগুলো সব নির্ণয় করে। এইখানে KR21টা একটু অপেক্ষাকৃত সোজা সোজা এই কারণে যে এখানে তোমার এই পি আর কিউটা কিন্তু খুঁজে বের করতে হচ্ছে না, এটা খোঁজা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, ঠিক আছে। এর জন্য এটা আছে KR21 ফর্মুলাটা সোজা। এই ফর্মুলাটায় আবার নির্ণয় করা হচ্ছে, ওই নির্ভরযোগ্যতা নির্ণয় করা হচ্ছে। এখানে কি প্রথমে অভিজ্ঞাটি আবার প্রয়োগ করা হবে শিক্ষার্থীর ওপরে, তার স্কোরগুলি নেওয়া হলো। যতজন অভিজ্ঞার্থীর ওপর প্রয়োগ করলাম সবার স্কোরগুলো নেওয়া হলো, স্কোর বন্টন তৈরি করা হলো। এবার তার সেই স্কোর বন্টনটি গড় ও এসডি বা সম্মুখ চ্যুতি আমরা নির্ণয় করব।
তারপরে KR-21 ফর্মুলায় আমরা সেটাকে প্রয়োগ করব। প্রয়োগ করার পরে আমরা নির্ভরযোগ্যতা মানটা পাবো। এর সুবিধা কি? এই পদ্ধতি অভিজ্ঞার পুনঃপ্রয়োগ প্রয়োজন হয় না, এখানে কোনো পুনঃপ্রয়োগের ব্যাপার নেই। আর দ্বিখণ্ডিত পদ্ধতির মতো এক্ষেত্রে বাস্তবে কিন্তু দ্বিখণ্ডিত করার দরকার হচ্ছে না, দ্বিখণ্ডিত করার দরকারটা কিন্তু হচ্ছে না। তাহলে দেখ তোমরা 4টে পদ্ধতি দেখলে, একটা হচ্ছে প্রথমে যেটা দেখলে যে টেস্ট রিটেস্ট পদ্ধতি, বা তোমার হচ্ছে ওটাকে আমরা বলছি যে পুনঃ অপেক্ষা পদ্ধতি, মানে একবার একটা অপেক্ষা প্রথমে একটা শিক্ষার্থীর প্রয়োগ করলো, তারপরে আবার কিছুক্ষণের ব্যবধানে পুনরায় ওই একই শিক্ষার্থীদের উপর প্রয়োগ করা হবে, ঠিক আছে, সময়ের ব্যবধানে। এই সময়ের ব্যবধানটা কতক্ষণ দেওয়া হবে সেটা একটা ফ্যাক্টর। দ্বিতীয় আবার কি প্যারালাল মেথড বা অল্টারনেটিভ মেথড, ওক্ষেত্রে দুটো একই ধরনের অপেক্ষা তৈরি করা হচ্ছে, ওইটা একটা কঠিন কাজ, ঠিক আছে, দুটো অপেক্ষা তৈরি করা, এবং সময়ের ব্যবধানটাও খুব 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 ফ্যাক্টর ওখানে। তৃতীয় হলো স্পিড আপ মেথড, ওখানে দেখলে যে অপেক্ষাটা দুইভাবে ভাগ করা হচ্ছে, করে তোমার স্পিয়ারম্যান ব্রাউনের ফর্মুলার সাহায্যে বের করা হচ্ছে, ঠিক আছে, অর্ধাংশের সহগতি সহগ থেকে মূল অংশের সহগতি সহ বের করা হচ্ছে। 4 নম্বর ফর্মুলা হচ্ছে ইন্টার ক্রাইটেরিয়ান অ্যান্ড কনসিস্টেন্সি মেথড। এক্ষেত্রে কিন্তু ওই ভাগটা কিন্তু ফিজিক্যালি করা হচ্ছে না, ফর্মুলার সাহায্যে KR-20 বা KR-21 ফর্মুলার সাহায্যে আমরা কিন্তু ভাগ করে আমরা নির্ণয় করছি। এই যে চারটে হচ্ছে নির্ভরযোগ্যতার আমরা 4টে পদ্ধতি দেখলাম। এবারে যে কোনো একটা লিখতে হতে পারে, পরীক্ষায় যদি আসে যে নির্ভরযোগ্যতার কীভাবে নির্ণয় করা হয় একটা পদ্ধতি বর্ণনা করো, তোমরা এইগুলো না লিখে, যদি স্পেসিফিক না করে দেয় তাহলে এইগুলো না লেখাই ভালো। ওই প্রথমে যেটা দুটো আছে সহজ তুলনামূলক, ওই টেস্ট রিটেস্ট পদ্ধতি বা পুনঃ অপেক্ষা পদ্ধতি, আর একটা হচ্ছে সমান্তরাল অপেক্ষা পদ্ধতি, প্রথম যে দুটো আলোচনা করা হয়েছে ওই দুটোও তোমরা কিন্তু লিখতে পারো, ঠিক আছে, ওই দুটোর মধ্যে একটা লিখতে পারো যদি স্পেসিফিক না করে দেয়। যদি স্পেসিফিক করে এগুলো লিখতে হবে। এই কারণে তোমার 4টে পদ্ধতি দেখলাম। এই লাস্টে পদ্ধতি আবার আমরা আলোচনা করলাম, তারও আবার কিছু ত্রুটি আছে। ত্রুটি মানে কি? এই অভিজ্ঞা নির্মাণের মান পাওয়া যায় তা অভিজ্ঞা আমাদের প্রকৃত নির্ভরশীল। অভিজ্ঞার যত সমজাতীয় হবে নির্ভরযোগ্যতা মান তত সন্তোষজনক হবে, ঠিক আছে। এখানেও কিন্তু অভিজ্ঞা প্রশ্নগুলির ওপর নির্ভর, অভিজ্ঞার নির্ভরযোগ্যতা কার উপর নির্ভর? প্রশ্নগুলির ওপর। অভিজ্ঞা পদগুলি যত একই ধরনের হবে নির্ভরযোগ্যতা তত বেশি হবে, ঠিক আছে। ফলে এক্ষেত্রেও কিন্তু কিছুটা সমস্যা থেকে যাচ্ছে, কিছুটা সমস্যা কিন্তু থেকে যাচ্ছে। যেমন ধরো তার একদল ইংরাজি শিক্ষার্থীরাও দুটি অভিজ্ঞা প্রয়োগ করা হলো, যার একটিতে শুধু গাণিতিক যোগ সংক্রান্ত অভিজ্ঞাপদ এবং অপরটিতে বিয়োগ গুণ ও ভাগ সংক্রান্ত অভিজ্ঞাপদ রয়েছে। প্রথমে এই অভিজ্ঞার্থীর মধ্যে ধরো অভিজ্ঞাগুলি সমজাতীয় হয়, অভিজ্ঞাটির সামঞ্জস্যতা অনেক বেশি। ধরো যে ম্যাক্সিমাম একই ধরনের যদি প্রশ্ন থাকে তাহলে কিন্তু অভিজ্ঞার কিন্তু এটা বাড়বে বেশি, নির্ভরযোগ্যতা বাড়বে বেশি। দ্বিতীয় অভিজ্ঞার অন্তর্গত হলে বিষম প্রকৃতি, মানে একটাতে শুধু যোগ দেওয়া, শুধু যোগ, তার শুধু গাণিতিক যোগ, আর অপরটিতে বিয়োগ গুণ ভাগ সব দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এটা শুধু যোগ, যেহেতু সমস্ত প্রশ্নগুলোই শুধু যোগের ওপরে আছে, ফলে এক্ষেত্রে নির্ভরযোগ্যতা বাড়বে। আর এক্ষেত্রে যেহেতু বিভিন্ন ধরনের অঙ্ক মিশিয়ে আছে, কোথাও বিয়োগ, কোথাও গুণ, কোথাও ভাগ, তাহলে এক্ষেত্রে কিন্তু নির্ভরযোগ্যতা কমে যাবে, ঠিক আছে। এই হলো তোমার হচ্ছে আমরা দুটো পদ্ধতি দেখলাম, 4টে পদ্ধতি আমরা দেখলাম যে কীভাবে আমরা অভিজ্ঞা পাই। এখানে একটা ফর্মুলা দেখানো হয়েছে যে এই যে একটা ধরো অভিজ্ঞা, এটা স্কোর বন্টন, এটাকে কী বলে? স্কোর বন্টন। পরীক্ষা নয় এগুলো পোস্টের নাম্বার, এবারে কত করে পেয়েছে, ঠিক আছে, কতজন দিয়েছে, হ্যাঁ, কতজন পরীক্ষা দিয়েছে, কতজন উত্তর দিয়েছে, ঠিক আছে, সেগুলো নির্ণয় করা হলো। নির্ণয় করার পরে এবারে তোমার এই n=15 বড়াতে n=50, মানে এটা হচ্ছে টোটাল কতগুলো প্রশ্ন ছিল, এটাতে মোট কতজন পরীক্ষা দিয়েছে, তাহলে মিডিয়ান নির্ণয় করা হয়েছে, সিগমা বের করা হয়েছে, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করা হয়েছে, তারপরে KR-20 ফর্মুলা প্রয়োগ করা হয়েছে, PQ বের করা হয়েছে, ঠিক আছে। আবার তোমার এরমভাবে প্রয়োগ করা হয়েছে। এবার KR-21 প্রয়োগ করে, দুটোই KR-20 KR-21 প্রয়োগ করে দাও। এটা তোমার বিএডে এরকম অঙ্ক আসবে না, এটাতে উদাহরণ দিয়েছে, ঠিক আছে। বিএডে এরকম অঙ্ক আসবে, বিএডে শুধু সোজা প্রশ্ন আসে নির্ভরযোগ্যতা
কীভাবে নির্ভর করে যে কোনো একটা পদ্ধতি আলোচনা করো, ঠিক আছে? এটা অনেকটা বেশি অতিরিক্ত আলোচনা তোমাদের করে দিয়ে উদাহরণ দিয়ে দেখিয়ে দিয়েছে। এই গেল তোমাদের নির্ভরযোগ্যতা পরিমাপের 4টে পদ্ধতি, মূল পদ্ধতি। এবারে ধরো আমরা লাস্ট আরেকটা পদ্ধতি, পরিমাপের ত্রুটি নির্ভরযোগ্যতা। কোনো শিক্ষাগত মানসিক পরিমাপের অভিজ্ঞায় শিক্ষার্থী প্রাপ্ত স্কোর তার প্রকৃত পারদর্শিতা ও সামর্থ্যের সুযোগ নয়, কারণ স্কোরের মধ্যে পরিমাপজনিত কিছু ত্রুটি থাকে। যদি স্কোরের মধ্যে ত্রুটি পরিমাণ কম থাকে তাহলে নির্বাচনের মান উচ্চ হবে, বিপরীতক্রমে যদি স্কোরের মধ্যে ত্রুটি পরিমাণ বেশি হয় তাহলে মানে ধরো যদি পরিমাপের ত্রুটি যদি কম থাকে, ঠিক আছে, পরিমাপের ক্ষেত্রে ত্রুটি থাকতে পারে, পরিমাপের ত্রুটি যদি থাকে, এরর যদি থাকে মেজারমেন্টের ক্ষেত্রে, তাহলে নির্ভরযোগ্যতা কম হবে, স্বাভাবিক ঘটনাটা। আর যদি বেশি হয় তাহলে নির্ভরযোগ্যতা, সরি, যদি ত্রুটি কম হয় তাহলে নির্ভরযোগ্যতা বেশি উচ্চ হবে, যদি ত্রুটি বেশি হয় তাহলে নির্ভরযোগ্যতা কম হবে। এটা তো স্বাভাবিক বুদ্ধি আমাদের, ঠিক আছে। হ্যাঁ, কোনো অভিজ্ঞতা একজন শিক্ষার্থী প্রাপ্ত স্কোর এবং ত্রুটি গাণিতিক সম্পর্ক। ওই যে প্রাপ্ত স্কোর ইজিক্যাল প্রকৃত স্কোর প্লাস ত্রুটি। প্রাপ্ত স্কোর ইজিক্যাল টু কি? প্রকৃত স্কোর মানে কত নম্বরে পরীক্ষা হয়েছিল প্লাস ত্রুটি, সে কত তোমার হচ্ছে ভুল করেছে, ঠিক আছে, সেইভাবে আমরা নির্ণয় করতে পারি। এটা গেল তোমার হচ্ছে, এটা একটা ফর্মুলা দেখানো হয় প্রাপ্ত স্কোরের আদর্শ ত্রুটি বের করে, প্রাপ্ত স্কোরের আদর্শ ত্রুটি। এই যে প্রাপ্ত স্কোরের ত্রুটিটা বের করতে হবে, ত্রুটিটা কীভাবে বের করব? এই যে ত্রুটিটা বের করব কীভাবে, ঠিক আছে, স্ট্যান্ডার্ড এরর, এই যে এরর বের করার ফর্মুলা হচ্ছে এইটা, ঠিক আছে, এইটা বের করার ফর্মুলা হচ্ছে এইটা, এই সময় সিগমা প্লাস সিগমা 1/√1 - RT। এগুলো যা দেখে রাখা, এগুলো তোমাদের পরীক্ষায় খুব একটা আসে না, পরীক্ষায় মেনলি আসে ওইগুলোই আসে, ঠিক আছে। অভিজ্ঞতা 4টে নির্ভরযোগ্যতা আমরা দেখলাম, এইটা তোমাদের আলোচনা করে দিলাম। এরপরে অভিজ্ঞতা নির্ভরযোগ্যতা কমের কারণ পরে আলোচনা হবে, ঠিক আছে। এগুলো তোমরা মোটামুটি একটু দেখে নেবে, দেখে নিলে তোমাদের সুবিধা হবে। সবাই ভালো থাকবে।